আসসালামু আলাইকুম। আজকের এই কর্মসূচিটা বাংলাদেশের কোনো সরকারি বা কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এভাবে যথাযোগ্য গুরুত্বের মধ্য দিয়ে এই ব্যক্তির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত দিবস থেকে হত্যা করার যেদিন 1975 সালে 15 আগস্ট যে নির্মম ঘটনা, তাকে স্মরণ করার কোনো কর্মসূচি আত্মগ্রহণ করা। তাই আমি ব্যক্তিগতভাবে নিজে এবং বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমাদের মাননীয় উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ তাকে এবং তোমরা আজকে যারা এই কর্মসূচি অংশগ্রহণ করবে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমি এই ধরনের কার্যক্রম আসলে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দেওয়া দরকার এবং আমি বিশ্বাস করি আজকে যে পদক্ষেপটি এটি একদিন বাংলাদেশের প্রত্যেকটি বিদ্যাপীঠে একইভাবে পালন করা হবে। কারণ আসলে বঙ্গবন্ধুর বিয়োগ, বঙ্গবন্ধুর হত্যা করা, আমাদের কাছে কেড়ে নেওয়ার যে ঘটনাটি, এটা শুধুমাত্র একটি দিনের সম্ভবত থাকতে পারে না। কারণ একটু আগেই তুষার তার বক্তব্যে বলল যে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করি কেন, তিনি না থাকলে বাংলাদেশ থাকতো না, আমাদের স্বাধীনতা থাকতো না, সার্বভৌমত্ব থাকতো না। এই কথাটা যেমন ঠিক, তার কথার সুর ধরে যদি আরেকটু বিশ্লেষণ আমরা করি তাহলে আমরা এভাবে দেখতে পারি যে বাংলাদেশের যত সুন্দর, বাংলাদেশের যত অর্জন, বাংলাদেশের সমসাময়িক সময়ে যতটা গর্ব করার বা আস্ফালনের যাই কিছু আছে না কেন, সবকিছুই কিন্তু এর নিহিত সূচনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। অর্থাৎ বঙ্গবন্ধু সুন্দরকে লালন করতেন, প্রাচুর্য সমৃদ্ধিকে লালন করতেন, শুধুমাত্র অর্থ সম্পদের দিক দিয়ে না, সেটা জ্ঞান বলো, দেহ শক্তি বলো, মুক্তির চেতনায় পুষ্ট হওয়ার যে ব্যাপারটা সেটা বলো, মানবতার প্রতি যে ভালোবাসায় উদ্বেলিত হওয়ার যে চিত্ত সেই ধারণ করার ক্ষেত্রে বলো, বঙ্গবন্ধু এক কথায় যেন অনন্য অসাধারণ মানুষ ছিলেন। এবং আমি কিছুদিন আগে পীরকাল সাহেব কাউনিয়ায় তোমাদের ছাত্রলীগের সম্মেলন হয়ে গেল 3-4 দিন আগে, আমাদের মাননীয় সাংসদ জনাব টিপু মুন্সি এমপি মহোদয়, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদকও বটে এবং একজন বীর সূর্য সন্তান, সেখানে একটা কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে বঙ্গবন্ধু কেন জাতির জনক, বাঙালি জাতির জনক। এটা অনেকে জানে না, আমরা সবাই জানি তিনি জাতির পিতা, কিন্তু কেন জাতির পিতা? বাঙালি জাতি তো 3000 বছরেরও বেশি প্রাচীন। আমরা কখনো নিজেদেরকে প্রাকৃত জন হিসেবে পরিচয় দিয়েছি, কখনো বাঙাল হিসেবে পরিচয় দিয়েছি, কখনো বাঙালি হিসেবে পরিচয় দিয়েছি, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম 1920 সালে গোপাল কৃষ্ণ। কিন্তু এও অনস্বীকার্য যে 1920 সালে হলো আজ যে বাঙালি, সেই বাঙালির জাতির জন্ম বঙ্গবন্ধুর কারণ একটাই, হাজার হাজার বছর ধরে এই নির্যাতিত শোষিত বাঙালি সবসময় স্বশাসনের কামনা করেছে। অর্থাৎ তারা চেয়েছেন নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ পরিবর্তনের জন্য তারা নিজেরা নিজেদেরকে শাসন করবেন। সহজ ভাষায় বলতে গেলে বলতে হয় তারা মুক্ত হতে চেয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের এই জাতিসত্তার মাঝে পাল, সেন, গুপ্তি ও বংশোদ্ভূতরা জন্মানো সৃষ্টি হয়েছে, আবার একই সাথে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজির মতো বিদেশি শক্তি দ্বারা আমরা শাসিত হয়েছে। অথচ দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে যে ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে তা এমনই একটি চক্রান্ত ছিল যেখানে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজিকে একজন হিরো হিসেবে, নায়ক হিসেবে দেখানো হয়েছে। কিন্তু বাস্তবতা কি, যে 17 জন অশ্বারোহী নিয়ে একজন সুদক্ষ তলোয়ারবীর যখন এসে বাংলাকে দখলই করলেন, তিনি যদি বাঙালিকে আলিঙ্গন করতেন, বাংলাকে ভালোবাসতেন, এই বাংলাদেশে বঙ্গভূমিকে ভালোবাসতেন, তাহলে তোমার আমার আচার সংস্কৃতিতে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজির যে আচার সংস্কৃতি ছিল তার কিছুটা আমরা খুঁজে পেতাম। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি তিনি ভালো তলোয়ারবিদ ছিলেন। আমরা সেই ক্ষেত্রে হাডুডু না খেলে হয়তো তলোয়ার যুদ্ধ করতাম, হয়তো আমাদের ঘরে হালুয়া পেন্টির জায়গায় তলোয়ার ছোটখাটো থাকতো সাজিয়ে রাখার জন্য, হয়তো বা হাল বাওয়ানোর গরুর বদলে তিনি যেহেতু একজন ভালো অশ্বারোহী ছিলেন, আমাদের ঘরে একটা দুটা ঘোড়াও হয়তো বা থাকতো।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা কেউই তলোয়ার চালাতে পারি না। হ্যাঁ, আমাদের শিবিরের যারা আছেন তারা তলোয়ার চালাতে পারেন, কিন্তু তারা আলাদা করে শিখতে হয়, সাংস্কৃতিকভাবে জন্মগতভাবে আসে আচারের মধ্যে দিয়ে। আর আমরা তলোয়ার চালাতে পারি না, আমরা শান্তিপ্রিয়। আমাদের সংস্কৃতিতে যুদ্ধবাজিটা আসলে ভেবে নাই। পাশাপাশি আমরা ঘোড়াও চালাতে পারি। তার মানে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি যা সাথে এনেছিলেন তা এনেছিলেন আমাদেরকে শাসন করার জন্যে, শোষণ করার জন্যে, আমাদের নিপীড়নকে নিশ্চিত করার জন্য। আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা দাঁড়িয়ে আছি। আরেকটা ছোট উদাহরণ দেওয়া ধরতে পারি, ওই সময় নালন্দা বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় ছিল। তিনি যদি জ্ঞানকে ভালোবাসতেন, জ্ঞান আহরণ, জ্ঞান সংরক্ষণ যে একটি জাতিসত্তা স্ফুরণের জন্য প্রয়োজন, এটা যদি বিশ্বাস করতেন, তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি আগুন দিয়ে পুড়িয়ে দিতেন না, তার আচার্য পরিবর্তন করতেন। অথবা রেজিস্টারে বাংলা কি হয়, নিবন্ধন, মানে প্রশাসন যেটা, সেটা পরিবর্তন। দেখা গেল তিনি এসে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে তাকে ধ্বংসে রূপান্তরিত করলেন। অর্থাৎ বাঙালির ভালো হোক, বাঙালি আলোকিত হোক, বাঙালি ক্ষমতায়িত হোক, তাতে তিনি বিশ্বাস করতেন না। একই ধারাবাহিকতায় নবাব সিরাজউদ্দৌলা এসেছেন। ইতিহাসের অনেক বইয়ে তাকে নায়ক হিসেবে দেখানো হয়, সাদা কালো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তাকে নায়ক হিসেবে দেখানো হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি কোনো বাঙালি নারীকে তার স্ত্রী হিসাবে ধারণ করেননি। তিনি বাংলা ভাষাকে প্রশাসনিক মর্যাদা দেননি, সুতরাং তার কোনো প্রশাসনিক কর্মকাণ্ডে বাংলা ব্যবহৃত হতো না। এবং ইতিহাসের কোনো জায়গায় বাঙালিকে ক্ষমতায়িত করার জন্য তিনি কোনো স্বতন্ত্র পদক্ষেপ নিয়েছেন তাও খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র তার নিজের মসনদকে রক্ষা করার জন্য একটি বা দুটি হয়তো সফল অভিযান তিনি পরিচালনা করতে পেরেছেন। সর্বশেষে পলাশী রামর কারণে তিনি পরাজিত হয়েছেন। কিন্তু এই সম্পূর্ণ নবাব সিরাজউদ্দৌলা অভিযাত্রায় তিনি, তার পরিবার এবং তার বিলাস ছাড়া আর অন্য কোনো কিছু সম্পৃক্ততা আসলে সত্যি অর্থে খুঁজে পাওয়া যাবে না। আবার একইভাবে নবাব সিরাজউদ্দৌলার পরে যে আমরা ইংরেজদের সময় যাই, হ্যাঁ, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, তারা বিভিন্ন কারমাইকেল কলেজ করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করেছে। কিন্তু কেন? এর কারণ হচ্ছে, তোমরা কি ম্যাট্রিক্স নামে কোনো সিনেমা দেখেছো? ইংরেজি দেখেছো? ম্যাট্রিক্স, কিয়ানু রিভসের দ্য ম্যাট্রিক্স দেখছো? সেখানে দেখানো হচ্ছে যে একটা খুব ইন্টেলিজেন্ট মেশিন, একটা কম্পিউটার, সে মানুষদেরকে নিয়ন্ত্রণ করছে। কারণ আমরা প্রতিটি মানুষ আমাদের বেঁচে থাকার যে জীবনী শক্তি এবং সত্তাকে যদি বাদ দেওয়া হয়, আমাদের বিবেককে যদি বাদ দেওয়া হয়, তাহলে আমরা একটা ব্যাটারি। কিরকম? আমি, আমার ভুল হইতে পারে, মানে আমরা যখন খাওয়া দাওয়া করি তখন আমাদের শরীরে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, এটিপি নামে একটা জিনিস তৈরি হয়, যেটা হচ্ছে শক্তির নিয়ামক, এবং এটা আমাদের কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া যেখানে আছে সেখানে প্রক্রিয়া করে। আর পাশাপাশি যখন জারণ হয় কোষে, তখন একটা CH3COH বলে পরিচিত একটা পাইরুভিক অ্যাসিড প্লাস H2O পানি প্লাস CO2 কার্বন ডাইঅক্সাইড হিসেবে নির্গত হয়। তাহলে আমরা একটা ব্যাটারি, রাইট? ওকে, সো ইংরেজরা ওই ম্যাট্রিক্সের মতো আমাদেরকে ব্যাটারি হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। অর্থাৎ তুমি এলেক্স হেলির লেখা রুটসের কুন্তা কিন্তের মতো পুরোনো দিনের শৃঙ্খলবদ্ধ শিকড় লাগানো দাস হবে না, তুমি আধুনিক দাস হবে। অর্থাৎ তুমি যোগ করতে পারবে, তুমি বিয়োগ করতে পারবে, গুণ করতে পারবে, ভাগ করতে পারবে, কিছু ইংরেজি বলতে পারবে, বাংলাও ঠিক মতো লিখতে পারবে, মাথায় তেল দিয়ে পিছনে একটা তোয়ালে দিয়ে বসতে পারবে, এবং ইংরেজের তাবেদার হবে। অর্থাৎ তোমাকে যাই বলা হবে ঠিক তুমি অতটুকু করবে, প্রতিবাদ করবে না, প্রতিরোধ করবে না, যুদ্ধ করবে না, মুক্ত হতে চাবে না, সৃজনের শক্তি তোমার মাঝে থাকবে না। ওই বিদ্যাপীঠগুলো দিয়ে কোনোদিন মহাজ্ঞানী, বিজ্ঞানী, মনীষী তৈরি করার সম্ভব ছিল না, যদি না আমাদের মুক্তির আন্দোলন করার জন্য যুগে যুগে বড় বড় নেতারা না আসতেন। বহু নেতা বাংলাদেশে এসেছে, তাদের সকলকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে পাকিস্তানের শোষণ, ইংরেজদের শোষণ এবং পূর্ববর্তী অন্যান্য বিদেশি শক্তিদের শাসন এবং শোষণ, এই সময় কোনো ব্যক্তি টেকনাফ থেকে তেঁতুলিয়া এই জনপদের সকল বাঙালিকে ঐক্যবদ্ধ করতে পারেন নাই। শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ সমস্ত বাঙালি টেকনাফ থেকে তেঁতুলিয়া 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন, এবং এই বিশ্বাস জাগ্রত করতে পেরেছিলেন যে আমরা নিরস্ত্র হতে পারি, আমরা পশ্চাৎপদ হতে পারি আজকে, কিন্তু সারা জীবনের জন্য নয়।
আমরা বিশ্বাস করতে পারি যে আমরাও মুক্ত হতে পারি, আমরাও স্বাধীন হতে পারি। এই যে অনন্য অসাধারণ নেতৃত্বের মধ্য দিয়ে একটি নব বাঙালি মুক্ত জাতি সত্তার উদ্ভব তিনি ঘটালেন। এর কারণেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা এবং সর্বকালের সর্বসেরা বাঙালি। আমি এই কথাটা না বললাম এই কারণে, এটা না বললে অন্যায় হয়ে যায়। আমি শোক করব, কিন্তু আমি কি হারিয়েছি তা যদি আমি উপলব্ধি না করতে পারি, এই শোকের মূল্য থাকবে না। আমি শোককে যদি শক্তিতে রূপান্তরিত না করতে পারি, তাহলে আমি সামনের দিকে এগোতে পারবো না। আর খুব বেশি দীর্ঘায়িত না করে সবশেষে একটা কথা বলতে চাই। এটা আমি আমাদের মাননীয় মন্ত্রী শাহজাহান খান সাহেব আমার সাথে ছিলেন, মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু জাতির জনক জিয়াউর রহমান, জিয়া হলে আমি এই বক্তব্যটা দিয়েছিলাম। সেটা থেকে ছোট্ট একটু এক্সট্রাক্ট শেয়ার করতে চাই। আমার মেয়ে যে স্কুলে পড়ে, সেই স্কুলে আমার মেয়েকে কিছু ছবি দেওয়া, বলবো যে এখান থেকে তুমি 2টা বা 3টা ছবি বাছাই করে। সে একটা প্রাসাদের ছবি বাছাই করলো, একটা আইসক্রিমের ছবি বাছাই করলো, আর একটা আংটির ছবি বাছাই করলো। তাকে তার শিক্ষিকা জিজ্ঞাসা করলেন, এই 3টি তুমি কেন বাছাই করেছো? সে বললো যে আমার গহনা খুব ভালো লাগে, ছোট বাচ্চা, আমার আইসক্রিম খুব ভালো লাগে, আর সবশেষে বললো যে আমার রাজকন্যা হতে ইচ্ছা করে, তাই আমি প্রাসাদটা বেছে নিয়েছি। আমি তার বাবা, আমাকে শিক্ষিকা বললেন যে আপনিও 3টা ছবি বেছে নেন। তো আমি প্রথমে টাকার যে ছবি সেটা বেছে নিলাম। খারাপ পাবে কেন, এক্সপেক্ট করতেছি। তারপরে কি একদিন বেছে নিলাম, সবশেষে একটা আকাশ, নীল আকাশ, সেখানে মেঘ আছে, তার মাঝে লেখা ফ্রিডম। এই 3টা বেছে নেওয়ার পরে ওই শিক্ষিকা আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার মেয়ে তো এই 3টা বেছে, আপনি এই 3টা বাছলেন কেন? এখন দেখেন, আমার মেয়ের যা যা শখ তা পূরণ করা আমার জন্য অতীব জরুরি, তার জন্য টাকা প্রয়োজন, তার টাকার ছবি বেছে নিয়েছি। কিন্তু এও বাস্তবতা, এই টাকা দিয়ে এই আইসক্রিম খেতে, এই গহনা পরে ঘুরে বেড়াতে, আর রাজকন্যার মতো আনন্দ করে বেড়ানোর জন্য কি দরকার? নীল আকাশের মতো মুক্তি প্রয়োজন। ওই জন্য আমি এই ফ্রিডমটা বেছে নিয়েছি। So what I'm trying to tell you is that when you're a free man, when you have freedom, you can be anything that you want to be. It sets you free. Whatever you can imagine, whatever you can dream of, whatever you can think of, you can be that. তুমি যাই স্বপ্ন দেখবে, যাই কল্পনা করবে, তোমার হৃদয়ে যা হতে চাবে তুমি তাই হতে পারবে, যদি সত্যিকার অর্থে অর্থবহ স্বাধীনতা, মুক্তি তোমার জীবনে থাকে। এখন মুক্তি, এই যা আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু তার নেতৃত্বে আমরা অদম্য গতিতে এগিয়ে যাচ্ছি একটি উন্নত বাংলাদেশের থেকে। এবং আমরা 100% মুক্তির আশ্বাস যদি নাও পাই, আমি বিশ্বাস করি আমাদের ছোট ভাই আমাদের ছেলেরা পাবে। So we will have a glorious state of nationhood. আমরা একটা অসম্ভব গৌরবোজ্জ্বল জাতিসত্তার অধিকারী হব। এই কারণে বলছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন? যিনি নকশিকাঁথা বুনেন বা যিনি কাপড় বুনেন, তাকে ইংরেজিতে আমরা বলি উইভার। বঙ্গবন্ধু স্বপ্ন করতেন, তাকে আমরা বলবো ড্রিম উইভার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাঙালি জাতিসত্তার আবাল বৃদ্ধ বনিতা, প্রতিটি পুরুষ প্রতিটি নারীর জন্য একজন স্বপ্ন বুননকারী ছিলেন, একজন ড্রিম উইভার ছিলেন। তার ওই বুনন করা নকশিকাঁথাই জননেত্রী শেখ হাসিনা আজ আমাদের উপরে দিয়ে আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দিচ্ছেন। আজকের 1 আগস্ট শোকের মাস শুরু হল। শোককে শক্তিতে রূপান্তরিত করার প্রত্যয়ই তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে। স্বপ্ন দেখা কোনোদিন বন্ধ করবা না। স্বপ্ন জীবনের সবচেয়ে বড় শক্তি। 1920 সালের গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থানে বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাট ছিল না, ইন্টারনেট ছিল না, টেলিগ্রাফ ছিল না, রেডিও ছিল না, কিন্তু ওই নিভৃতপল্লী অন্ধকারাচ্ছন্ন পশ্চাৎপদ জনপদে থেকেও তিনি মুক্তির স্বপ্ন দেখতে পেরেছিলেন। আর সেদিনের পশ্চাৎপদে এই জনপদের একজন নেতা যদি মুক্তির স্বপ্ন দেখে 7.5 কোটি মানুষকে নিয়ে মুক্ত করে লাল সবুজের বাংলাদেশ আমাদের দিতেই পারে, তাহলে ছোট একটা চাকরি, বড় একটা ব্যবসা,
অথবা ভালো দামি একটা গাড়ি, দামি একটা বাড়ি, এ খুব বড় কোনো স্বপ্ন নয়। সুতরাং স্বপ্নকে বৃহৎ করো। তোমরা বঙ্গবন্ধুর বাঙালি, তোমরা বঙ্গবন্ধুর অনুসারী, তোমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। স্বপ্ন যত বড় হবে, অর্জন তত বড় হবে। সবশেষে শুধু বলতে চাই, ছাত্রছাত্রীদের দাবি নিয়ে অবশ্যই তোমরা কথা বলবা, তবে ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় দাবি হওয়া উচিত উন্নত মানের পড়ালেখা। কারণ তুষার তো তোমাদের সভাপতি, সে নেতা হয়ে গেছে। সুতরাং সে যদি লেখাপড়া খুব ভালো করে নাও করে, তার জন্য চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বা কোনোদিন এমপি হওয়া, মন্ত্রী হওয়া খুব একটা কঠিন হবে না। কিন্তু এই কমিটিতে সবাই তো আর সভাপতি সেক্রেটারি হইতে পারো নাই, বা কোনোদিন একসাথে সবাই হইতেও পারবা না। সুতরাং তাদের জন্য লেখাপড়াটা অতীব জরুরি। কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন কেউ আসলে আগায় আসে না, নিজের বিপদ নিজেকেই দূর করতে হয়। সুতরাং নিজেরা নিজেদের স্বার্থ বুঝবা, স্বাধীনতায় বিশ্বাস করবা, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করবা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অটল বিশ্বাস স্থাপন করা তুমি ছাত্র হিসেবে তোমার যে জয় বাংলা, অর্থাৎ লেখাপড়া করা, সেই জয় বাংলাকে নিশ্চিত করবা। আর তোমার যে ভাই গান গায়, তার জয় বাংলা গান গাওয়া, তাকে ভালো করে গান গাইতে বলবা। যে ভাই ক্রিকেট খেলে সাকিব আল হাসানের মতো, তার জয় বাংলা ক্রিকেট খেলা। আমরা আমাদের জয় বাংলাকে শানিত করব এবং তার মধ্য দিয়ে আমরা হব অন্যতম অংশীদার আগামী দিনের উন্নত বাংলাদেশের। তোমাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি জননেতা, আপনাদের সবাইকে প্রচুর ধন্যবাদ। কষ্ট করে চন্দ্রগ্রাম থেকে বসে উপবিষ্ট হয়ে এই অনুষ্ঠানে নিজেদের উপস্থিতি জানান। ধন্যবাদ।